যতই বন্দে ভারত আসুক, যতই দুরন্ত শতাব্দী যাই চলুক এই রুটে, এই ট্রেনগুলো আলাদা একটা মহিমা রয়েছে। এই যে বাথরুমের দরজা হচ্ছে এইরকম আলাদা, আর এই হচ্ছে বাথরুমের ভেতরকার অবস্থা। এইরকম লাইট রয়েছে, ফোন টোন চার্জ দেওয়ার জন্য না উপরে না নিচে, কোথাও কিন্তু কোনো রকম ব্যবস্থা নেই। গাড়িতেই করেই দিল্লি, বোম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর, গোয়া, পাঞ্জাব, ওপি, নাগাল্যান্ড, ত্রিপুরা, অরুণাচল, শিলচর, জম্মু কাশ্মীর, দেহরাদুন, হরকিপুরি, চন্দ্রদেবী, মনসাদেবী, নীলকণ্ঠ, ভারত মাতা, গয়া, বৃন্দাবন, কাশী। এই রুমে সব থেকে বড় আকর্ষণ যেটা, ওই যে দূরে শ্বেত সুন্দরী কাঞ্চনজঙ্ঘা। ভেবেছিলাম ভারতের এবারের ওয়ার্ল্ড কাপের জয়ের সময়টা একসাথে তোমাদেরকে নিয়ে আমাদের এই ট্রেন জার্নিতে সকল ট্রেন সহযাত্রীদের সাথে উপভোগ করব, কিন্তু ভাগ্যের পরিহাস, আবারও সেই 2003-এর দুঃখজনক স্মৃতি কিন্তু ফিরে এলো। যাক, আমি এখন রয়েছি আজকে শিয়ালদা স্টেশনে, এখন ঘড়ির কাঁটায় ঠিক রাত 9:30। তো আজকে আরেকটা নতুন সফরের কিন্তু শুরু হচ্ছে সেই রেলওয়ে স্টেশন থেকেই। এখন 12 নম্বর প্ল্যাটফর্মে দেখি দাঁড়িয়ে রয়েছে, 10টা 5-এ ছাড়বে 1 2 3 4 3। আমাদেরই আরেকটা কম্পিটিটর ট্রেন বলা যায়, কারণ আমরা আজকে যাচ্ছি এনজিপি পদাতিক এক্সপ্রেস হিসেবে, আর ঠিক 10টা 5-এ ছাড়বে এই রুটে সব থেকে ভালো ট্রেন আমার মতে দার্জিলিং মেল। সেইটা আমরা ভেবেছিলাম যে খেলাটা পুরোপুরি দেখে যাবো, কিন্তু খেলাটা যে এত আগে শেষ হয়ে যাবে সেটা বুঝতে পারিনি, তাই আমরা পদাতিক কেটেছিলাম। হ্যাঁ, তাই আমরা পদাতিক কেটেছিলাম, নাহলে আমরা অবশ্যই দার্জিলিং মেলেই কাটতাম। তবে আমরা এখন যাচ্ছি মানে যেহেতু বেশ খানিকটা সময় হাতে রয়েছে, তো এখানেও একটা ওয়েটিং রুম রয়েছে, এক্সিকিউটিভ ওয়েটিং রুম রয়েছে। তো দেখি সেটা কোথায় এবং কিরম কি চার্জেস এবং তার ব্যবস্থাপনা কীরকম। তাছাড়া দেখছি এখানে কিন্তু প্রচুর দোকানপত্র রয়েছে শিয়ালদা স্টেশনে, বিভিন্ন রকম খাবার দোকান রয়েছে, জুয়েলারি শপিংয়ের দোকান রয়েছে, স্ন্যাক্সের দোকান রয়েছে। এমনকি দেখলাম পিছনে এইদিকে এসে, আচ্ছা এর উপরেই হচ্ছে ওয়েটিং রুমটা, নিচে হচ্ছে কেএফসি ঠিক উপরেই হচ্ছে ওয়েটিং রুম সেইটা। আর 5টা বড় বড় রেলওয়ে স্টেশনের মতন আমাদের এই শিয়ালদা স্টেশনেও কিন্তু রয়েছে দারুণ সুন্দর ওয়েটিং এরিয়া, আর সেই ওয়েটিং এরিয়া যাওয়ার জন্য রয়েছে নিচ থেকে লিফটের ব্যবস্থা। এমনকি ওয়েটিং এরিয়ার বাইরে রয়েছে দারুণ সব খাবারের দোকান। তোমাদের ট্রেনের পিএনআর নাম্বার, মোবাইল নাম্বার এবং নিজের নাম দিয়ে ঘন্টা প্রতি মাত্র 10 টাকার বিনিময়ে উপভোগ করতে পারেন এই দারুণ সুন্দর আপার ক্লাস ওয়েটিং রুম। এবং এর সাথে আরো কিছু টাকা ব্যয় করলে আপনারা পেয়ে যেতে পারেন ফুল বডি মাসাজ চেয়ার এবং সাথে ফিশ পায়ের ব্যবস্থা। সাথে এখানে রয়েছে সুন্দর স্নান ঘর এবং ওয়াশরুমও। এখন ঘড়ির কাঁটায় ঠিক 10টা 40 বাজে, ঠিক সময়ের প্রায় আধ ঘন্টার বেশি আগেই কিন্তু আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেস কিন্তু এসে গেছে তার নির্দিষ্ট 12 নম্বর প্ল্যাটফর্মে। আর ট্রেনের একদম পিছনের অংশে, মানে ট্রেন যখন শিয়ালদা থেকে ছাড়ছে এনজিপির উদ্দেশ্যে, তখন একদম পিছনে কামরাটা হচ্ছে H1, মানে ওটা হচ্ছে ফার্স্ট ক্লাস ট্রেনের। আর তারপর শুরু হলো হচ্ছে ওই 3 টায়ার 2 টায়ার এসি এগুলো, আর স্লিপারগুলো মোস্ট প্রবাবলি বোধহয় একদম সামনের অংশে কিংবা সামনের থেকে হয়তো 1টা 2টো কামরা ছেড়ে রয়েছে। আমাদের কোচ নাম্বার কত জানো? B6। এগুলো হচ্ছে A2, এগুলো সবই হচ্ছে 2 টায়ার 3 টায়ার এই অংশগুলো। দেখি এগিয়ে যায়। এই হচ্ছে আমাদের কোচ। ঘড়ির কাঁটায় এখন ঠিক রাত 11:20 আর ফাঁকা শিয়ালদা স্টেশনকে বিদায় জানিয়ে আমাদের পদাতিক এক্সপ্রেস কিন্তু এখন রওনা দিল তার গন্তব্য নিউ আলিপুরদুয়ার অবধি। তবে আমরা কিন্তু যাব নিউ জলপাইগুড়ি অবধি। কাল সকাল 9টা ঠিক 15 নাগাদ আমরা মোটামুটি গিয়ে পৌঁছাবো এনজিপি। এই ট্রেন মানে শিয়ালদা থেকে ছেড়ে এনজিপি অবধি যেতে সময় নেয় প্রায় 9 ঘন্টা 55 মিনিট, মানে ওই 10 ঘন্টা মতন, ঠিক দার্জিলিং মেলের মতোই। রাত অনেকটাই হলো, প্রায় অধিকাংশ মানুষই খাওয়া দাওয়া সেরেই এসছেন, এবার জাস্ট ট্রেনটা ছাড়লো, এবার আমরাও ঘুমাবো। আর প্রথম স্টপেজ আমাদের বর্ধমান জংশন। আর এই হচ্ছে আমাদের B6-এর কম্পার্টমেন্টের সিট, আর এইদিকে 70 আর 69, মানে মিডিল আর আপার। কি সৌভিক, কি অবস্থা? এখনো তো ঠিকই আছে, রাইট টাইমে ছেড়েছে ট্রেন, রাইট টাইমে ছেড়েছে। আর যেটা বলার সেটা হচ্ছে এই কোচটা এতটাই পুরনো LHB একটা কোচ, আমি জাস্ট দেখাই আপনাদের। মানে আশেপাশে আমার দুদিকে দুটো একদম ভালো ভালো লেভেলের কোচ, একদিকে হামসাফার একদিকে দুরন্তর, আর মাঝখানের কোচটা LHB একেবারে সেই পুরোনো দিনে মানে ফার্স্ট জেনারেশনের কোচ। মানে লাইটের সুইচ রয়েছে, এদিকে ইলেকট্রিক মানে চার্জ ফার্জ দেওয়ার জন্য ব্যবস্থা রয়েছে, এদিকে ব্যাগপত্র রাখার ব্যবস্থা রয়েছে, এদিকে একটা ছোটো টেবিল রয়েছে যেমন থাকে, আর এইদিকেও সেম। আর বালিশ, চাদর, কম্বল যেগুলো যেগুলো দেওয়া সেগুলো
তো রয়েছেই, তবে এই দিকে কিন্তু কোনো রকম আমি দেখলাম ইলেকট্রিক মানে ফোন টোন চার্জ দেওয়ার জন্য না উপরে না নিচে কোথাও কিন্তু কোনো রকম ব্যবস্থা নেই। এটা একটা পয়েন্ট। আমি কাশতে কাশতেই মরে যাবো এবার, মানে কাশ্মীরি আপেল খেয়ে কাশ্মীরি কাশি যে 1 মাস থাকে সেটা হচ্ছে আমি হচ্ছে তার প্রমাণ। ভাগ্যিস আমি যাইনি, তাই কাশিটা হয়নি। অভিকে যারা কথা ছিল আমার সাথে কাশ্মীর, ওর কি একটা কাজ করে গেল অফিসে। পুজোটা ও হ্যাঁ, দুর্গাপুজো ওর পাড়ার দুর্গাপুজোর নাকি হেড বা কমিটির কিছু একটা, তো সেই জন্য গেল না। এইদিকে আমি কোচ নিয়ে যেটা বলছিলাম, কোচের যে দুটো মানে বাথরুম রয়েছে, বাথরুমটা দেখায়। এই হচ্ছে এইরকম বাথরুম, এদিকে ইন্ডিয়ান স্টাইল, মানে এখন যে হাই কোমোড লো কোমোডের ব্যাপার রয়েছে ট্রেনে সেটাও নেই। এবার বাইরে এইদিকে দেখলাম এখানে ফায়ার অ্যালার্মের ব্যবস্থাটা রয়েছে, আর এদিকে একটা ওয়েস্টবেন রয়েছে, এখনো পর্যন্ত তো জল টল রয়েছে। এই যে বাথরুমের দরজা হচ্ছে এইরকম আলাদাই, আর এই হচ্ছে বাথরুমের ভেতরকার অবস্থা। এইরকম লাইট রয়েছে, আর এই হচ্ছে আয়না। এদিকে বেসিন টেসিন রয়েছে, বেসিনে জলও তো রয়েছে, আর পুরোটাই কিন্তু নন স্মোকিং। হ্যাঁ, আর এখানে ফ্লাশের ব্যবস্থা রয়েছে, আর আয়োজন ঠিকঠাক এখন অবধি তো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। বাকি দেখা যাক, এখনো তো সবে ট্রেনটা ছাড়লো। আর এবার যেহেতু রাত 11:20 ট্রেন ছিল, সেজন্য আর খাওয়া দাওয়ার ঝামেলাটা না। একেই তো খেলা দেখতে দেখতে মাথা লিটারালি মানে ধরে গেছিল। তার শেষমেশ আমি ওই যাওয়া করে একটু দুবেলা যে রান্না ছিল ফ্রাইড রাইস চিকেন, সেফ আমাদের আমার যিনি হেড সেফ আমার মা কাকিমা, তাকে এবার কোনো ট্রিপে কষ্ট দিইনি। কি খেয়েছি ভাই, আমার নিরামিষ আলু চলছে। কেন কিসের জন্য আজকে সব আজকে কি জগদ্ধাত্রী আছে? আজকে তো অনেক কিছু পরপর অনেক কিছু গেল, কার্তিক পুজো গেল, ছট পুজো যাচ্ছে, জগদ্ধাত্রী পুজো যাচ্ছে, ইন্দু পুজো যাচ্ছে। এখন পুরো মানে বাঙালি যে 12 মাসে 13 পার্বণ ফেস্টিভ্যাল যে শুরু হয়ে যায় গণেশ পুজো থেকে, এখন কন্টিনিউ পরপর চলছেই চলছে। এইমাত্র আমরা নিবেদিতা সেতু পেরোলাম, মানে গঙ্গার নিবেদিতা সেতু পেরোনো মানেই এইদিকে বেলুড় মঠ, আর এইদিকেই মা ভবতারিণী দক্ষিণেশ্বর মন্দির। মায়ের কাছে প্রার্থনা নিয়ে আগামী 2-3 দিনের জন্য কলকাতা শহরকে বিদায় জানিয়ে আমি আর সৌভিক এখন চলেছি আবার সেই বাঙালির সব থেকে প্রিয় ডেস্টিনেশন, মানে 2-3 দিনের ছুটি পেলেই বাঙালির মন যেখানে ছুকছুক করে যাওয়ার জন্য, সেই দার্জিলিং বলুন, উত্তরবঙ্গ, মানে পাহাড়ি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। একদম বাড়িতে কোনো দিন বিছানা করতে হয় না। ব্যাপার হচ্ছে আমার সঙ্গী এবারে সৌভিক, রাতে এই যে বিছানা করা ইন্ডিয়ান রেলওয়েজের যে নিয়ম, দুখানা সাদা চাদর, পুরো ভূত মার্কা ফিলিংস। হ্যাঁ, একটা পুরো যখন লাইটগুলো অফ হয়ে যাবে একটু পরে, পুরো মনে হয় যেন গোটা কম্পার্টমেন্টে খালি লাশ শুয়ে আছে, মানে মর্গে আছি বলে মনে হয় এরকম ব্যাপার। আর এই যে সুন্দর করে বিছানা করে নিচ্ছি, এরপর টান করে শোবো, কারণ ওই রাতে ঘুম না হলে ব্যাপারটা কালকে জমবে না আর কি। কম্বলও দিয়ে দিয়েছে, তাদের দোকানে চাদর রয়েছে, আর এদিকে বালিশও রয়েছে। তো সব মিলিয়ে আয়োজন বেশ ভালোই। কটা বাজে এখন? রাত 12:10 বাজে, আর মোটামুটি 50 মিনিটের পরে আমরা পৌঁছাবো বর্ধমানে। নির্দিষ্ট সময় থেকে প্রায় 5 মিনিট দেরিতে আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছালো তার প্রথম হল স্টেশন বর্ধমান জংশন। আর বহুবার মানে ট্রেন জার্নি করলেই আমার বহু ট্রেন জার্নিতে বর্ধমান স্টেশনকে তোমাদের দেখিয়েছি, রাতের এই ফাঁকা নির্জন বর্ধমান স্টেশনকে আর দেখালাম না তোমাদের। এরপর ট্রেন এখান থেকে বোলপুর জংশন, রামপুরহাট জংশন হয়ে কাল ভোরবেলা গিয়ে পৌঁছাবো মালদা টাউনে, তারপর সেখান থেকে ডালখোলা হয়ে কাল সকাল 9:15 নাগাদ গিয়ে পৌঁছাবো আমরা এনজিপিতে। চলো একেবারে আর মোটামুটি ওই 40 মিনিট 45 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাবো হচ্ছে আমাদের পরবর্তী স্টেশন বোলপুর জংশন। চলো। গুড মর্নিং। আজ 20 তারিখ 20শে নভেম্বর, এখন ঠিক সকাল 7:10। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি সুধারি, মানে এটা শামসি আর ডালখোলা এর মাঝে কোনো একটা স্টেশন। এখানে দাঁড়ানোর কথা নয়, তবুও কোনো সিগন্যালের কারণে আমরা দাঁড়ালাম। বাট কাল রাতে কিন্তু অসম্ভব সুন্দর একটা ঘুম দিয়েছি। ভেবেছিলাম মালদা টাউনে হয়তো নামবো, কিন্তু কাল মানে দুপুরবেলা তো ঘুমাইনি, সারাদিন খেলা দেখেছি, প্রচুর ঘুম ছিল চোখে, শরীরটা একটু টায়ার্ড ছিল এডিট ফেডিট করার ফলে।
ঘুমিয়ে গেছি আর ওটা হয়নি। বাট যখন উঠলাম তখন দেখি আমরা বেরোচ্ছি শামসি। আমার তো একসময় মনে হয় শামসি মানে সাউথ আফ্রিকা বর্ডারটা চলে এসছে কিনা, তাও দেখলাম যে না, শামসি একটা জায়গার নাম। তারপর আমরা এই এখন শামসি ছাড়িয়ে এই হচ্ছে ডালখোলার দিকে। ট্রেন বেশিক্ষণ লেট নেই, ট্রেন মাত্রই 5-7 মিনিট মতো লেট রয়েছে। এরপর আমরা থামবো হচ্ছে ডালখোলাতে, তারপরে কিষানগঞ্জ, আর তারপর সকাল 9:15 নিউ জলপাইগুড়ি। হ্যাঁ, পৌঁছে গেলাম আমরা উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটা জায়গা ডালখোলা। জায়গা ছোট হলেও কি হবে, পশ্চিমবঙ্গে কিন্তু সব থেকে বেশি ভুট্টা রপ্তানি হয় এই ডালখোলা থেকে। ট্রেন একদম ঠিক তার নির্দিষ্ট সময় রয়েছে, জাস্ট 5-7 মিনিট মতো লেট রয়েছে, খুবই ভালো। এই ট্রেনগুলো কি বলো, দার্জিলিং মেল কিংবা পদাতিক, এইগুলো হচ্ছে এই রুটের অন্যতম ভালো ভালো ট্রেন। এই ট্রেনগুলো সমস্ত স্টেশনে দাঁড়ায়ও না, খুব কম কম স্টেশনে দাঁড়ায়। এরপরে জাস্ট দাঁড়াবে কিষানগঞ্জ, তারপরে একেবারে এনজিপি। আর এই ট্রেনটা কিন্তু একেবারে শিয়ালদা থেকে সেরে পৌঁছে যাচ্ছে নিউ আলিপুরদুয়ার। তাই যারা নিউ আলিপুরদুয়ার যেতে চাইছো কিংবা যারা ডুয়ার্স ঘুরতে চাইছো তাদের জন্য কিন্তু এই ট্রেনটা বেশ ভালো। আমার মতে এই দার্জিলিং মেল কিংবা পদাতিক বা এই ধরনের রাতের ট্রেনগুলো কিন্তু নর্থ বেঙ্গল যাওয়ার জন্য সব থেকে আদর্শ। যতই বন্দে ভারত আসুক, যতই দুরন্ত শতাব্দী যাই চলুক এই রুটে, এই ট্রেনগুলো আলাদা একটা মহিমা রয়েছে। কারণ ম্যাক্সিমাম মানুষই ওই শুক্রবার রাত কিংবা অফিসের কাজকর্ম সেরে সেই দিন রাতের বেলা বেরিয়ে পড়ে খাওয়া দাওয়া করে কিংবা খাওয়া দাওয়া প্যাক করে ট্রেনে উঠে বসে একদম সারা রাত জার্নি করে পৌঁছায় তারপর দিন সকাল সকাল এনজিপি। ট্রেন মাত্র লেট 3 মিনিট, আর আমরা সে পৌঁছলাম এখন কিষানগঞ্জে। এই রুটের বা আমরা যখন শিয়ালদা থেকে এনজিপি অব্দি যাই তখন ম্যাক্সিমাম ট্রেনের কিন্তু একটা গন্তব্য মানে একটা হল স্টেশন থাকে কিষানগঞ্জ। এই ট্রেন পুরোটাই যায় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, কিন্তু একটা স্টেশন পরে পার্শ্ববর্তী রাজ্য বিহারে, আর সেটা হচ্ছে এই কিষানগঞ্জ। তবে কিষানগঞ্জ শুধু এই দিকে বিখ্যাত নয়, যারা ঐতিহাসিকবিদ তারা মনে করেন কিষানগঞ্জ কিন্তু বহু পুরনো একটা জায়গা, এখানে বহু মানে ইতিহাসের সাক্ষী কিন্তু কিষানগঞ্জ। আবার যারা ধরুন ধার্মিক তাদের জন্য বলে এই কিষানগঞ্জে রয়েছে একটা হরগৌরী মন্দির, যেখানের শিবরাত্রি কিন্তু ভীষণ বিখ্যাত। আবার যারা ধরুন ফটোগ্রাফি করতে ভালোবাসেন কিংবা পক্ষী বিশারদ তাদের জন্য কিন্তু এই কিষানগঞ্জ একেবারে স্বর্গরাজ্য। শীতের শুরুতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন প্রজাতির পাখি কিন্তু এই কিষানগঞ্জে আসেন, মানে সেই সমস্ত দিক থেকে কিন্তু কিষানগঞ্জ বেশ পপুলার একটা জায়গা। এনজিপি ঢোকার আগে আমরা এখন জাস্ট ওই আলুবাড়ি পেরোলাম, আর ট্রেনের জানলা দিয়ে এখন দেখতে পাচ্ছি ছোট ছোট চা বাগান, আসলে এখানে তার পাশে রয়েছে আনারসের ক্ষেত। এটা কিন্তু বেশ একটা ভালো ফিলিংস দেয় যখন আমরা ধরো নর্থ বেঙ্গল চায়ের জন্য ফেমাস দার্জিলিং বা দার্জিলিং আশপাশ, আর তখন সেখানে যাওয়ার আগেই ট্রেনে যখন যাচ্ছি তখন ট্রেনের জানলা দিয়ে ট্রেনের জার্নি তো উপভোগ করছি, তার সাথে বাইরে উপভোগ করছি চা বাগান, আনারস বাগান, এগুলো বেশ ভালো লাগে। এই দেখো বলতে বলতে আবার চা বাগান, মানে এগুলো ছোটো ছোটো চা বাগান, ওই পাহাড়ের কোলে যেগুলো চা বাগান হয় সেরকম নয়, বাট স্টিল একটা বেশ ভালো অনুভূতি। এখন ঠিক 9টা, আমরা রঙ্গপানির সিগন্যালে দাঁড়িয়ে রয়েছি। আজ সকালটা কিন্তু দারুণ শুরু হয়েছে। হঠাৎ ট্রেনের জানলা দিয়ে উঁকি মেরে দেখি দূরে ওই দূরে পাহাড়ে একদম, যে আমি তোমাদের দেখানোর চেষ্টা করি একটুখানি, এই যে এই অংশটা এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কার্শিয়াং, আর ঠিক তার পিছনে একটু আগেই পুরো পরিষ্কার একেবারে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। আশা করি এনজিপি স্টেশনে নামার পর আরো পরিষ্কার একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ তোমাদের দেখাতে পারবো এখনই। তারপর যেখানে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তো এখনো তোমাদের বলিনি। যেখানে যাচ্ছি সেখান থেকে আরো ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এবং কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বলেই সেখানে এখন যাচ্ছি। এই নভেম্বর মাসের শুরুর দিকটা মানে ডিসেম্বরের ফার্স্ট অবধি নভেম্বর মাসটা কিন্তু সুন্দর, বিভিন্ন জায়গাতে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দারুণ পরিষ্কার দেখা যায় ঝকঝকে। দেখি এই প্রথম আমি এত বছর উত্তরবঙ্গে আসছি, এই প্রথম আমি এত কাছ থেকে মানে ট্রেন থেকে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘার দর্শন পেলাম। আগে মোটামুটি ওই সান্দাকফু বা দার্জিলিং বা এই সমস্ত জায়গাগুলো মানে জায়গায় গিয়ে দেখেছি, বাট এই প্রথম ট্রেনে যেতে যেতেই কাঞ্চনজঙ্ঘার অপরূপ সুন্দর সকালের শোভাটা লক্ষ্য করলাম, দারুণ।
এটা হচ্ছে এনজিপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। ঠিক আমার ডান দিকে দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেস। এখানে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে এনজিপি ওয়েটিং লাউঞ্জ, মানে আপার ক্লাস, সেকেন্ড ক্লাস ওয়েটিং এরিয়া, এক্সিকিউটিভ লাউঞ্জ, খাবার দোকান, মানে আইআরসিটিসি ফুড ট্র্যাক, তার সমস্ত কিন্তু দারুণ ব্যবস্থা রয়েছে। এবং এখানে বসার জন্য, অপেক্ষা করার জন্য কিন্তু বেশ ভালো রকম ব্যবস্থাপনা রয়েছে। সব মিলিয়ে এনজিপি স্টেশন উত্তরবঙ্গের, আমাদের পশ্চিমবঙ্গের যে উত্তর দিক, তার কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট স্টেশন। তো সেখানে কিন্তু সমস্ত রকম আয়োজন কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এখানে একটা ইন্টারন্যাশনাল ট্রেনও আসে বাংলাদেশ ঢাকা থেকে, তার নাম হচ্ছে মিতালি এক্সপ্রেস। তো সেই জন্য এনজিপি স্টেশন কিন্তু আরও বেশি সুন্দর, কারণ এখানে বাইরের দেশে মানুষের কিন্তু প্রচুর পরিমাণে আসেন। সব মিলিয়ে ভালো আয়োজন আমাদের এই এনজিপি স্টেশনে। এবার আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে যেতে হবে, বাইরে গিয়ে গাড়িতে উঠব। ঠিক এনজিপি স্টেশন থেকে বেরোনোর সময় ডান দিকে কিন্তু একদম দারুণ সুন্দর নোটিশ দিয়ে দেওয়া রয়েছে, বোর্ড দেওয়া রয়েছে। এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু ছাড়ে সকাল 10টায় এনজিপি থেকে দার্জিলিং অবধি যাওয়া সেই বিখ্যাত টয় ট্রেন। তবে এসিটা দেখলাম এখন ক্যান্সেল, বাট নন এসি যেটা, সেটা কিন্তু চলছে। ঠিক একেবারে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যখন আমরা বাইরে বেরোচ্ছি সেই মুহূর্তে এই যে আমরা এই দিক দিয়ে বেরিয়ে যাবো এনজিপি স্টেশনের বাইরে। এখানে রয়েছে সেই ইঞ্জিনটা, আর এই হচ্ছে টয় ট্রেনের লাইন। দেখলাম প্রচুর মানুষ কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছে টয় ট্রেন ধরবে বলে, কারণ এখন প্রায় 10টা বাজছে। 10টার সময় কিন্তু টয় ট্রেন আসে এনজিপিতে, মানে এনজিপি থেকে ছাড়ে দার্জিলিংয়ের জন্য সকাল 10টায়। আর টয় ট্রেনের টিকিট কীভাবে বুক করবেন, এমনি নর্মাল ট্রেনে যেভাবে টিকিট বুক করেন, ইন্ডিয়ান রেলওয়ে যে ওয়েবসাইট রয়েছে বা যে অ্যাপসটা রয়েছে, সেখান থেকে কিন্তু আপনি যখন এনজিপি টু দার্জিলিং দেবেন, তখন কিন্তু অলরেডি আপনাকে যে ট্রেনের লিস্টগুলো শো করবে সেগুলোই কিন্তু টয় ট্রেন। তো এসি নন এসি দু রকমের ট্রেন রয়েছে, একটু দেখে নেবেন, সেই মতো বুঝে কেটে ফেলুন। দারুণ অভিজ্ঞতা হবে, মানে প্রথম যারা দার্জিলিং যাচ্ছেন কিংবা কাশ্মীর যাচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু টয় ট্রেনে যাওয়াটা কিন্তু একটা দারুণ সুন্দর অভিজ্ঞতা হতে পারে আপনার কাছে। আচ্ছা, আপনাদের এইবার বলি আমরা কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা? কালিম্পং, কিন্তু কালিম্পং না, মানে কালিম্পংয়ের মধ্যে একটা অফবিট প্লেস, অনেকের কাছে যদিও এখন পরিচিত, নাম হচ্ছে কোলাখাম। দারুণ সুন্দর জায়গা, আমি অনেক কাল আগে গিয়েছিলাম, যদিও তখন কোলাখামে থাকিনি, বাট এইবার থাকবো। আর আমাদের যে কোলাখামের এইবারের হোমস্টে, যেখানে আমরা গিয়ে থাকবো, সেখান থেকে গাড়ি চলে এসছে একদম। তো চলো বসে পড়ো। বেরোতে স্টেশন থেকে গাড়ি দাঁড়িয়েই ছিল আমাদের এখানে, চলো যাওয়া যাক। আর এই যে একদম ঠিক এনজিপি স্টেশনের বাইরেই, এটা কিন্তু একেবারে নতুন সংযোজন, রেলওয়ে কোচ রেস্টুরেন্ট কাম ফুড অ্যান্ড টি স্টল। পুরো দেখো আমাদের যে তেজাস এক্সপ্রেস, সেই তেজাস এক্সপ্রেসের যে কোচ, সেই রকম দেখতে একটা কোচের মতো রেস্টুরেন্ট। তো কোনো একদিন নয় পরে আসবো, তখন এখানে বসে খাওয়া দাওয়া করবো। চলুন দাদা, চলুন। আচ্ছা, আমরা তো এখন রয়েছি আমাদের গন্তব্য কোলাখামের পথে। তবে আমাদের যিনি ড্রাইভার দাদা এই ট্রিপের, মহেশ দা বলছিলেন প্রায় 8 বছর। আমাকে বললো যে আমার বয়স কত গেস করে দেখে, আমি বললাম যে 38 হবে। তো বললো 45 প্লাস, তাই না? আমি ছোটবেলায় আমার বাবা মা 8 বছর বয়সে নেই, চলে গেছে, দেখতে পারিনি আমি। হ্যাঁ। তো কি করব, বড় পেটটা তো পালতে হবে, সেই জন্য আমি একটা ট্রাকে, পাঞ্জাবের গুরুদেব ছিল আমার, তার সাথে আমি নিজের ছেলের মতন লাইফ কাটলাম। এটাই 24 বছর অব্দি গাড়িতেই ছিলাম। তারপরে আমি ওই গাড়িতেই করেই দিল্লি, বোম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর, গোয়া, পাঞ্জাব, ওপি, নাগাল্যান্ড, ত্রিপুরা, অরুণাচল, শিলচর, জম্মু, কাশ্মীর, দেরাদুন, হরকিপুলি, চন্দ্রদেবী, মনসাদেবী, নীলকণ্ঠ, ভারত মাতা, গয়া, বৃন্দাবন, কাশী, মানে অল ওভার ইন্ডিয়া ঘুরেছি আমি। ট্রান্সপোর্টে ছিলাম আমি, সেখানে লোড হতো, সেখানে আমি গাড়ি নিয়ে যেতাম, আসতাম। তোমাকে একটা দায়িত্ব দিলাম, আমার এই বন্ধু সৌভিকের জন্য এখানে একটা নেপালি মেয়ে দেখো তো। যদি আমরা এখানে একটা শ্বশুর বাড়ি করতে পারি সৌভিকে, আলাদাই বিষয় হবে কিন্তু, কি বলো তোমরা? আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আমি ভিডিও বানানোর জন্য কোন কোন ইনস্ট্রুমেন্ট বা কোন কোন গ্যাজেট ব্যবহার করি। তো আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে আমার বিগত কয়েক মাসে ভিডিও বানানোর জন্য সব থেকে মানে অন্যতম কার্যকরী যে ইনস্ট্রুমেন্টটা ছিল, সেটা হচ্ছে আগারোর এই 67 ইঞ্চেসের মনোপডটা। এই মনোপডটা পুরোটা অ্যালুমিনিয়াম বডি হওয়া সত্ত্বেও এতটা লাইট ওয়েট, মাত্র 507 গ্রাম, যেমন ক্যারি করতেও অনেক সুবিধা হয়। আর এই মনোপডের এই অংশে রয়েছে 140 ইঞ্চেসের ক্যামেরা হোল্ডার, আর এই অংশটা মানে ধরার জন্য। আর এই তিনটা হচ্ছে অ্যাডজাস্টেবল ফোল্ড। আমরা যদি এইগুলোকে খুলি, তাহলে পুরোটা হচ্ছে এতখানি লম্বা, 67 ইঞ্চিস। তোমাদের গোপ্রো, ডিএসএলআর এগুলো তো লাগাতেই পারো, কিন্তু এর প্যাকেজের সাথে আসে আরেকটা, এই যে মোবাইল ক্যামেরা হোল্ডার। তোমরা এইখানে ইজিলি এইটা অ্যাটাচ করে মোবাইল ক্যামেরাও কিন্তু লাগিয়ে ভিডিও বা ছবি তুলতেই পারো। আর মনোপডের নিচের এই অংশটা দেখো, এটা পুরোটা একটা, যদি আমি এটা খুলে দিই অংশটা, তাহলে পুরোটা একটা রাবার বেস, কিন্তু যদি এটা বন্ধ করে দিই, পুরোটা একটা দেখো
স্ক্রু অ্যাঙ্কারের মতন কাজ করে মাটিতে গ্রিপের জন্য। আর অনেক সময় মাটির পরিস্থিতি বা সমতল ভূমি থাকে না যেখানে ট্রাইপডটা পুরো সেট করা যায়, সেক্ষেত্রে এই মনোপড কিন্তু ভেরি ইজি টু ইউজ। আর আগারোর এই মনোপডের লিঙ্ক আমি দিয়ে দেখলাম নিচে ডিসক্রিপশন বক্সে, অ্যামাজনে লিঙ্কে ক্লিক করে অ্যামাজনে খুব সহজেই তোমরা এই প্রোডাক্ট কিনে নিতে পারো। এবং আমার মতো তোমরাও যারা ক্যামেরা পার্সন বা যারা ক্যামেরা লাভার, যারা ফটো ভিডিও তোলো, তাদের জন্য কিন্তু অনেক অনেক হেল্প হবে এই মনোপডটা। শহরকে পিছনে ফেলে আমাদের গাড়ি এখন ছুটে চলেছে মহানন্দা রিজার্ভ ফরেস্টের মাঝখান দিয়ে। কোলাখাম পৌঁছানোর জন্য আমাদের আজকের যাত্রার পথ কিছুটা এরকম। সেবক রোড থেকে ডান দিকে করোনেশন ব্রিজ পার করে আমরা ধরে ফেললাম ডুয়ার্সের পথ। ডুয়ার্সের সৌন্দর্য আর পথের দুদিকে ঘন চায়ের বাগান দেখতে দেখতে আমরা প্রথমে ডুয়ার্সের গরুবাথান হয়ে পাপার খেতি পার করে পৌঁছে যাব লাভা। সেখান থেকে ডান দিকে নেওড়া ভ্যালির মধ্যে দিয়ে 7 কিলোমিটার পথ গেলেই সাইলেন্ট ভ্যালি কোলাখাম। ডুয়ার্স ছেড়ে আমরা এবার ধীরে ধীরে করে পাহাড়ি পথ ধরে ফেলেছি। আর পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে আমরা যখন উপরে উঠছি, সামনে তো দেখছি একটা সাইনবোর্ড লেখা রয়েছে লাভা, লোলেগাঁও, আলগাড়া, এগুলো কত কাছে। আর রাস্তার দুদিকে এখন পাহাড়ের ঢালে কেবলমাত্র এখন চা বাগান। দারুণ সুন্দর লাগে এই পর্যায়টা যখন ধীরে ধীরে পাহাড়ে উঠছি আর রাস্তার দুধারে চা বাগানের পরিমাণ বাড়ছে, দারুণ সুন্দর। আমরা এখন রাস্তায় রয়েছি কোলাখাম যাওয়ার পথে। এদিকে আমার তেজাস উঠছে আকাশে, আর পথে দেখা হয়ে গেল সৌমাল্য ভাই। সৌমাল্য সৌমাল্য ও হচ্ছে আমাদের এক্সটেন্ডেড পরিবারের সদস্য। তোমার বাড়ি কোথায় বললে? আমার বাড়ি ব্যারাকপুরে। বেশ, আর কোথায় যাচ্ছে এখন? এখন এই ফাগু লাটাগুড়ি যাচ্ছে। ভিডিওটা কেমন লাগছে? ভালো লাগে, তোমার ভিডিও খুবই ভালো লাগে। এইভাবেই দেখা হয়ে যায়, মানে আমাদের ট্রাভেল ব্লগারদের এটাই একটা পজিটিভ দিক, নেগেটিভ দিক যাই বলেন, আমাদের কারোর সাথে দেখা করতে যেতে হয় না। অটোমেটিক আমরা যখন ঘুরি, যেহেতু আমরা ট্রাভেল, আমাদের দেখা হয়ে যায় আমাদের পথেই, আমাদের গন্তব্যে যাওয়ার আগেই। বেশ ভালো করে দেখা হয়, ঠিক আছে, দেখা হবে পরে। ডুয়ার্সের এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা ভুলেই গেছিলাম যে সকালে জলখাবার আমাদের সারা হয়নি। তাই দুপুর 12:30টায় সকালে জলখাবার সারার জন্য দাঁড়িয়ে পড়লাম বিখ্যাত পাপার খেতিতে। এখানে পরপর রাস্তার ধারে রয়েছে অনেকগুলি ছোট ছোট ধাবা। আর এরকমই একটা ধাবাতে গরমাগরম মোমো আর ভেজ ম্যাগি দিয়ে নদীর ভিউ দেখতে দেখতে আমরা ঝটপট সেরে নিলাম আমাদের আজকের সকালের দুপুরের জলখাবার। আর তারপরই আবারও শুরু পথ চলা। পাহাড়ি আঁকাবাঁকা সর্পিল পথ ধরে আমরা এখন এগিয়ে চলেছি পাইন জঙ্গল আর মেঘেদের রাজ্য লাভার উদ্দেশ্যে। সেখান থেকে ডান দিকের পথ ধরে সোজা কোলাখাম। বাঁদিকে এখান থেকে মাত্র 1 কিলোমিটার লাভা। লাভা শহরের ঠিক আগেই, 1 কিলোমিটারও নয়, 500-700 মিটার আগেই একটা রাস্তা নেওড়া ভ্যালির মধ্যে ঢুকে যাচ্ছে ডান দিকে। সেই রাস্তা দিয়ে কিন্তু আমাদের পৌঁছে যাবে। यहाँ से कितना टाइम लगेगा? 40 मिनट्स। अच्छा ये बोलिए ना, एनजीपी से अगर कोई कोलाखाम ऐसे गाड़ी में आना चाहे तो बड़ा गाड़ी का कितना लगता है? 4500। अच्छा, আমরা এখন চলেছি নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে। পথের দুদিকে ঘন পাইনের জঙ্গল, তার মাঝে পাহাড়ি পাথুরে পথ। এই পথ ধরেই মোটামুটি 7 কিলোমিটার মতন পথ আপনাকে এগিয়ে যেতে হবে কোলাখাম যাওয়ার জন্য। পথের সৌন্দর্য বেশ সুন্দর, পুরোটাই পাইনের জঙ্গলের মাঝখান দিয়ে আপনার যেতে হবে। যখন আপনি পৌঁছাবেন কোলাখামে, তখন সাইলেন্ট ভ্যালি কোলাখামের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। দুপুর এখন 2:20। আমরা কটার সময় স্টার্ট করেছিলাম ওখান থেকে সৌভিক? 10টা থেকে শুরু করেছিলাম, আর এখন 2:15। মাঝখানে বেশ কিছু সময় আমাদের ড্রোন শট নিতে সময় লেগেছে, খাওয়া দাওয়া করতে সময় লেগেছে। তো মোটামুটি এই সময় আমরা এসে পৌঁছালাম আমাদের এবারের কোলাখামের হোমস্টেতে। দারুণ সুন্দর। সব থেকে আগে দেখায় যেটা আমাদের হোমস্টে একেবারে কমন এরিয়া, ছাদ একেবারে ঢুকেই সোজা। ঠিক আমরা ওখান দিয়ে ঢুকলাম এই জায়গাটাতে ঢুকেই এই জায়গাটা একটা ছাদ আমি দেখাচ্ছি, পুরো আমাদের হোমস্টেটা দেখাচ্ছি একটু পরে। আর ঢুকেই সামনে বিরাজমান শ্বেত সুন্দরী কাঞ্চনজঙ্ঘা। ওয়াও, দারুণ। এই হচ্ছে আমাদের হিমালয়ান ওডিসে কোলাখামের রুম। দারুণ সুন্দর রুমটা, মানে যে আয়োজন তা কিন্তু একেবারে ছিমছাম কিন্তু অনেক সুন্দর। পুরোটা দেখেন অ্যাস্থেটিক কাজ, একটা ছোট কাঠের একটা আল্লাহ দিয়েছে, এখানে ব্যাগপত্র রাখতে পারি, জামা কাপড় রাখতে পারি। এখানে একটা আয়না রয়েছে, আয়নার নিচে এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, জল গ্লাস চা খাওয়ার জন্য কাপ দিয়েছে, তার সঙ্গে একটা টেবিল রয়েছে, এখানে তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারো। আর এই হচ্ছে বিছানা, এটা দুজনের জন্য কিন্তু সুন্দর লেগ টেপ দেওয়া রয়েছে, আরামসে বসতে পারো। আর এই দিকে রয়েছে সোফা, সোফা থেকে বসে তোমরা এনজয় করতে পারো।
এই রুমে সব থেকে বড় আকর্ষণ যেটা, ওই যে দূরে শ্বেত সুন্দরী কাঞ্চনজঙ্ঘা। একেবারে ঘরে বসে কিংবা বিছানায় শুয়েও তোমরা কিন্তু দারুণ সুন্দর সারা দিন আনন্দ উপভোগ করতে পারো এই দৃশ্যের। সত্যি এই দৃশ্যটা দেখার জন্যই আমার সৌভিকের মতো আপনাদেরও আসতে হবে কিন্তু এই কোলাখামের হিমালয়ান ওডিসিতে। চলুন, আর এইদিকে রয়েছে হচ্ছে ওয়াশরুম। এই যে ওয়াশরুমটা বেশ সুন্দর, প্রত্যেকটা জিনিস দেখলাম এখানে একেবারে নতুন, মানে এই হোমস্টেটা একেবারে নতুন তৈরি হয়েছে এবং প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর করে সাজানো এবং ওয়েল প্ল্যান। এখানে ওই গিজার রয়েছে, স্নান করার জায়গা রয়েছে, বোম ফেলার জায়গা রয়েছে, এদিকে বেসিন টেসিন রয়েছে। তো এই ছিল আমাদের প্রথম পর্ব। আজকের এই পর্বটা আমরা এখানেই শেষ করলাম। আগামী 2 দিন আমরা এখানেই রয়েছি কোলাখাম এবং কোলাখামের আশপাশের বিভিন্ন জায়গা, লাভা, লোলেগাঁও, ঋষভ, এগুলো ঘুরবোই আমরা। তার পাশাপাশি এইদিকে ছাঙ্গে ওয়াটারফলস, আরো যা যা আছে সমস্ত কিছু দেখবো। তার সঙ্গে গোটা হোমস্টেটা আমরা তোমাদের পরবর্তী পর্বে অবশ্যই পুরোটা ঘুরিয়ে দেখাবো এবং কোথায় কি রয়েছে এবং প্রত্যেকটা রুমের ট্যারিফ কি, কত কি খরচা, সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে আমি এনার্জির মানে কন্ট্যাক্ট ডিটেলস সেটা আমি দিয়ে রাখলাম, হিমালয়ান ওডিসি কোলাখামের। সেখানে কন্ট্যাক্ট করতেই পারেন, কারণ সামনে একটা শীতের ছুটি বা শীতের ছুটিতে কিন্তু এরকম দার্জিলিং এর আশপাশের প্রচুর অফবিট গ্রামগুলো রয়েছে যেগুলো কিন্তু আপনাদের ঘুরতে হবে। কারণ এইরকম দৃশ্য দেখতে গেলে তো সৌভিককে জিজ্ঞেস করি ভিডিও শেষ করার আগে, সৌভিক ঘর থেকে বসে প্রথমবার এরকম কাঞ্চনজঙ্ঘা দেখা এত বিশাল, মানে বিশাল, মানে দারুণ লাগছে। আর এদিকটা রোদ, এদিকটা ছাওয়া, দারুণ দারুণ লাগছে। তো চলুন এভাবে শেষ করি আমাদের আজকের পর্বটা। যদি ভালো লাগে থাকে অবশ্যই কি করতে হবে, লাইক আর সাবস্ক্রাইব করতে হবে একদম। আর এখানে চলে আসতে হবে কিন্তু অবশ্যই অবশ্যই আমি একদম রেকমেন্ড করবো। পরবর্তী ভিডিওতে পুরো আসছি ডিটেলসে, দেখা যাক। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে যে কেমন লাগছে আমাদের ভিডিওগুলো। চলো দেখা হচ্ছে পরের পর্বে, ভালো থাকবেন।